আসসালামু আলাইকুম। 2023 সালের 19 জুন স্বাস্থ্য অধিদপ্তর একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করে পত্রিকায়। সেই গবেষণা বলছে যে দেশে অসংক্রামক রোগ বাড়ছে, 70% মৃত্যু হচ্ছে অসংক্রামক রোগে। অর্থাৎ বাংলাদেশে প্রতি বছর 100 জনে 70 জন মারা যাচ্ছে অসংক্রামক রোগ বা লাইফস্টাইল ডিজিজে। এর ভিতরে 34% মৃত্যু হচ্ছে হৃদরোগে। এবং আমরা যদি দেখি সারা বিশ্বে প্রায় 32% মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ। বাংলাদেশে সহ সারা বিশ্বে এখন নাম্বার 1 কিলার ডিজিজ হৃদরোগ। হৃদরোগ এখন মহামারী না, হৃদরোগ এখন অতিমারী, প্যান্ডেমিক, রিয়াল প্যান্ডেমিক। আমরা যদি দেখি যে করোনার হৃদরোগের চিকিৎসা সারা বিশ্বে শুধু উন্নত নয়, বাংলাদেশেও এখন এটা অনেক উন্নত। বিশ্বমানের অ্যাঞ্জিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি হচ্ছে এখন বাংলাদেশে এখন প্রতিদিন শত শত অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে। প্রতিদিন বাংলাদেশে বহু হৃদরোগীর সফলভাবে বাইপাস সার্জারি হচ্ছে। বাংলাদেশে বহু হৃদরোগী আছেন যাদের হার্টে ব্লকেজ হওয়ার পর প্রথমে তাদের 1টি 2টি 3টি বা 4টে রিং পরানো হয়েছে। রিং পরানোর পর রোগী কিছুদিন ভালোই ছিলেন। তার যে সিমটম অর্থাৎ বুকের ব্যথা, চাপ জ্বলা বা অস্বস্তি যাই থাকুক না কেন চলে গেছে। রোগী মনে করছেন তিনি হৃদরোগ মুক্ত হয়ে গেছেন, কয়েক বছর ভালোও থেকেছেন। এরপর তিনি আবার সেই ব্যথা, চাপ বা জ্বলা অনুভব করতে থাকেন। তিনি আবার তার চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসক পুনরায় অ্যাঞ্জিওগ্রাম করে দেখেন যে হার্টে আগে যে ছোট ছোট ব্লকগুলো ছিল, যেগুলো হয়তো কাউন্টই করা হয় না সেভাবে 30, 40 বা 50%, সেগুলো এখন বেড়ে হয়ে গেছে 70, 80, 90%। আবার আগে যে ধমনীতে 1টি 2টি 3টি রিং বাড়ানো হয়েছিল সেটিও এখন বন্ধ হয়ে গেছে। এটিকে বলা হয় রিস্টেনোসিস হওয়ার পরে জটিলতার কারণে এবং অনেকগুলো ব্লকেজের কারণে তার চিকিৎসক বললেন যে এখন আপনার বর্তমানে যা অবস্থা, এখন আর রিং পরানোর কোনো সুযোগ নাই, এখন একমাত্র সমাধান বাইপাস করতে হবে, যেটাকে বলা হয় করোনারি আর্টারি বাইপাস গ্রাফট বা বাইপাস অপারেশন। ফলে অনেকটা বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধে তিনি বাইপাস অপারেশন করালেন। বাইপাস অপারেশন করার পরেও কিন্তু তিনি আরাম পেতে শুরু করলেন। গবেষণা কি বলছে জানেন? বাংলাদেশে যত মানুষের বাইপাস অপারেশন হয়েছে, বাইপাস অপারেশনের পর বড়জোর 2, 3, 5, 7, 10, 12, 15 বছর তিনি ভালো ছিলেন। এরপর আবার সমস্যা হয়েছে। এখন $1 মিলিয়ন করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করার পরেও কেন আবার সমস্যা হচ্ছে? উত্তর খুব সহজ। এই যে করোনার হৃদরোগ, এটি একটি লাইফস্টাইল ডিজিজ। অন্য 8-10টা লাইফস্টাইল ডিজিজের মতো এটিও একটা লাইফস্টাইল ডিজিজ। এই রোগের পেছনের মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল। এবং গবেষণায় দেখা গেছে যে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করার পর অধিকাংশ হৃদরোগীই তাদের জীবন আচারে কোনো পরিবর্তন আনেন না। অপারেশনের পূর্বেও তিনি যা করতেন, যা খেতেন, অপারেশনের পরেও তিনি এখন তাই করছেন, তাই খাচ্ছেন। প্রশ্ন হচ্ছে কেন? এর প্রধান কারণ সচেতনতার অভাব। চিকিৎসক চমৎকারভাবে রিং পরিয়েছেন, কিন্তু এর পরেও যে রোগীর জীবন আচারে পরিবর্তন আনতে হবে এটা তিনি তেমন গুরুত্ব দিয়ে বলেন নাই, অথবা বললেও রোগী বোঝেন নাই। রোগীকে যা বলা উচিত ছিল, প্রত্যেকটা রোগীর যা জানা উচিত যে রিং পরানোর পরেও তার কিছু কর্তব্য রয়ে গেছে, সেগুলো কি? যেমন রোগীকে বলা উচিত যে আপনি তেল, ঘি, মাখন এগুলো খাবেন না, চিনি, সাদা চাল, সাদা ময়দা অ্যাভয়েড করবেন, রেড মিট খাবেন না, ওজন স্বাভাবিক রাখবেন, নিয়মিত ব্যায়াম করবেন, ধূমপান অবশ্যই বর্জন করবেন, মানসিক চাপমুক্ত থাকতে নিয়মিত মেডিটেশন করবেন, পর্যাপ্ত ফল, সালাদ, সবজি খাবেন, অর্থাৎ জীবন্ত খাবার বেশি খাবেন, বাদাম, বীজ, বিন খাবেন পরিমিত পরিমাণে, লাল চালের ভাত অথবা লাল আটা রুটি খাবেন পরিমিত পরিমাণে, সব সময় রাতে ফকিরের মতো খাবেন, সুযোগ পেলেই সপ্তাহে 1 দিন অথবা মাসে 2-3 দিন রোজা রাখবেন, সূর্য স্নান বা সানবাত করবেন, খালি পায়ে মাটিতে হাঁটবেন। যেহেতু তিনি এগুলো জানতেন না, তিনি এগুলো বোঝেন নাই, এগুলো অনুসরণ করেন নাই, ফলে ব্লকেজ তৈরি হওয়ার যে প্রক্রিয়া তার শরীরে শুরু হয়েছিল রিং পরানোর পরেও সেটি কিন্তু বন্ধ হয় নাই। ব্লকেজ তৈরির প্রক্রিয়া সমান তালে এগিয়ে যাচ্ছে। এই ব্লকেজ কিন্তু একদিনে হয় না,
আমাদের প্রত্যেকের কিন্তু করোনার ধমনী একসময় ক্লিন থাকে, এই যে দেখেন পরিষ্কার করোনার ধমনী, আমাদের সবার করোনার ধমনী একসময় পরিষ্কার ছিল। ভুল জীবনাচরণের কারণে একটু 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 করে ব্লকেজ তৈরি হতে শুরু করে। 5, 10, 15, 20, 25, 50, 60, 70, 80, 90, 95% ব্লকেজ। এই ব্লকেজ তৈরি হতে 20, 30, 40, 50 বছর লাগতে পারে। যেহেতু রিং পরানোর পরেও তার শরীরে ব্লকেজ তৈরির প্রক্রিয়া চলমান, ছোট ছোট ব্লকেজ যেগুলোকে রিপোর্টে উল্লেখ করা হয়নি সেগুলো ধীরে 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 বাড়তে বাড়তে ইন কোর্স অফ টাইম সেগুলোই 70, 80, 90%-এ রূপান্তরিত হয়েছে। আর এইখানেই লাইফস্টাইল মডিফিকেশনের গুরুত্ব। ল্যান্সেট নাম্বার 1 ব্রিটিশ মেডিকেল জার্নাল, সেখানে একটি রিপোর্টে বলা হয়েছে যে আজ পর্যন্ত সারা বিশ্বে যত রিং পরানো হয়েছে একটা সময়ে এসে প্রত্যেকটি ক্ষেত্রে রিস্টেনোসিস হয়েছে। এবং হৃদরোগের ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি এটা কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, এটি কিন্তু সমাধান নয়, আমাদের কথা না, কোয়ান্টামের কথা না, এটি খোদ মেডিকেল সায়েন্সের কথা। মেডিকেল সায়েন্সে মেডিকেল স্টুডেন্টদের সবচেয়ে জনপ্রিয় বই হচ্ছে ডেভিডসনস প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন। এই বইয়ের 23তম সংস্করণের কার্ডিওভাস্কুলার ডিজিজ চ্যাপ্টারের 491 পাতায় কী বলা হচ্ছে দেখেন। সেখানে বলা হয়েছে ট্রিটমেন্ট উইথ পিসিআই পারকিউটিনাস ইন্টারভেনশন অর্থাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি often provides excellent symptom control, but it does not improve survival in patients with chronic stable angina. অর্থাৎ রিং পরানো এবং বাইপাস সার্জারি এগুলো হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আপনি যখন রিং লাগাবেন বা বাইপাস করবেন আপনার যে সিমটম, বুকে চাপ চাপ, ব্যথা ব্যথা, জ্বলা জ্বলা, এগুলো কমে যাবে, কিন্তু এতে তার আয়ু বাড়বে না এবং তিনি দীর্ঘায়ু হবেন না। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ আমাদের জাতীয় অধ্যাপক প্রয়াত ব্রিগেডিয়ার আব্দুল মালিক স্যার, তিনি একটা সেমিনারে এসেছিলেন আমাদের এখানে। তিনি সেই সেমিনারে পরিষ্কার করে বলেছেন যে বাইপাস অপারেশন বা অ্যাঞ্জিওপ্লাস্টি স্থায়ী সমাধান নয়, এবং তিনি সেখানে পরিষ্কার করে বলেছেন যে স্থায়ী সমাধান হচ্ছে জীবনাচারে পরিবর্তন। তো চলুন আমরা তার মুখে শুনি তিনি কি বলেছিলেন। আমাদের মনে রাখা উচিত অপারেশন বা এনজিওপ্লাস্টি স্থায়ী সমাধান নয়, যেটা আমাদের আগে আমাদের কার্ডিওলজিস্ট বলে গেছেন, এবং আপনাদেরও জানা উচিত যে এইটা কিন্তু স্থায়ী সমাধান নয়। কাজেই আমাদের স্থায়ী সমাধান কি হলো? স্থায়ী সমাধান হলো আগের থেকে যাতে এই রোগ না হয়, প্রাইমারি প্রিভেনশন। আমরা যদি ছোটোবেলার থেকে আমরা এই অভ্যাস শুরু করি, ছেলে মেয়েদের যদি ফাস্টফুড না খাওয়াই, নিয়মিত এক্সারসাইজ করাই, ধূমপানে না অভ্যস্ত হয়, শরীরের ওজন ঠিক রাখে, লবণ কম খায়, চর্বি জাতীয় জিনিস কম খায়, তাহলে আমাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো আমরা স্যারের কথা শুনলাম, তো এখন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি, যা বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। হার্ট ব্লকেজের কারণে আপনি হার্টে রিং পরিয়েছেন এবং পরবর্তীতে সমস্যার কারণে বাইপাসও করেছেন, এরপরও সমস্যা হচ্ছে, এখন কি করবেন? করোনারি হৃদরোগের চিকিৎসায় চিকিৎসকদের প্রধান দুটি অস্ত্র, একটি অ্যাঞ্জিওপ্লাস্টি এবং একটি বাইপাস সার্জারি, দুটোই প্রয়োগ করা হয়ে গেছে আপনার ক্ষেত্রে। এরপরও আপনার সমস্যা হচ্ছে, আপনি আরাম পাচ্ছেন না, আবার আগের মতো বুকে চাপ চাপ লাগছে, জ্বলা জ্বলা ফিল করছেন, আপনি শ্বাসকষ্ট ফিল করছেন বা ব্যথা অনুভব করছেন। এখন কি করবেন? আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সবাই আমরা তার নাম জানি, বিল ক্লিন্টনের একই অবস্থা হয়েছিল। 2004 সালে তার বুকের ব্যথা হলো, অ্যাঞ্জিওগ্রাম করে পাওয়া গেল ব্লকেজ। চিকিৎসকরা ভালো করে দেখে শুনে বললেন যে রিং পরিয়ে লাভ হবে না, সরাসরি বাইপাস করতে হবে। বাইপাস করে ফেললেন 2004-এ। 2010 পর্যন্ত তিনি ভালো ছিলেন। এরপর আবার বুকের ব্যথা, এরপর আবার অ্যাঞ্জিওগ্রাম, আবার দুটো রিং পরানো হলো 2010 সালে। কিছুদিন ভালো ছিলেন, এরপর 2011-তে মৃত্যুশয্যায়। খেয়াল করবেন, বিল ক্লিন্টন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, আমেরিকায় সর্বোচ্চ চিকিৎসা তিনি পেয়েছিলেন। সবচেয়ে ভালো চিকিৎসকরা তার রিং পরিয়েছিল, সবচেয়ে ভালো সার্জন তার বাইপাস অপারেশন করেছিল। এরপরও তিনি মৃত্যুশয্যায়। চিকিৎসকদের দুটো প্রধান অস্ত্র, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি, দুটোই তার প্রয়োগ করা হয়ে গেছে তার ক্ষেত্রে। এখন কি করবেন? পরবর্তীতে তিনি আমেরিকারই দুজন চিকিৎসক, ডক্টর ডিন অনিস এবং ডক্টর কার্লডওয়েল বি এসেলস্টাইন, এর দুজনের তত্ত্বাবধানে তিনি তার জীবন আচারে আমূল পরিবর্তন আনেন। মাত্র 6 মাস তিনি এটা ফলো করার পর তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হন। অবাক করার ব্যাপার। আমেরিকার সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার পরেও যে চিকিৎসা তাকে বিছানায় ফেলে দিয়েছিল, জীবনাচার পরিবর্তন করার পরে মাত্র 6 মাসে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। যে বিল ক্লিন্টন বিছানায় পড়ে গেছিলেন, সেই বিল ক্লিন্টন দেখেন কীরকম চমৎকার পোস্ট দিয়েছেন
তিনি কি বলছেন দেখেন। Bill Clinton says he has gone totally vegan. No meat, no fish, no dairy, no eggs, or even no oil. বিল ক্লিন্টন একজন আধুনিক মানুষ, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, তিনিও তো সব কিছু বোঝেন। তিনি বিস্মিত হলেন যে আমেরিকার সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার পরেও তিনি বিছানা পড়ে গিয়েছিলেন, আর শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করে তিনি সুস্থ হয়ে উঠলেন। প্ল্যান্ট পাওয়ার, শুধুমাত্র উদ্ভিজ্জ খাবার, ভেগান খাবার খেয়ে তিনি সুস্থ হয়ে উঠলেন। তিনি এর পক্ষে প্রচারে নেমে পড়লেন। এবিসি টেলিভিশন তাকে নিয়ে একটি চমৎকার নিউজ করে। তো চলুন আমরা দেখি কি নিউজ করে। Someone we all know whose turbocharged appetite for fast food was matched only by his turbocharged personality, President Bill Clinton. He has made a big change in his diet. He is a vegan, raising the question if the first boomer president can press the restart button at the age of 65. What about the rest of the boomers? Here's ABC's Ryan Claiborne. There was a time when Bill Clinton never met a Big Mac he didn't like. I'm eating an apple fritter right now. Hillary Clinton persuaded White House chefs to cook healthier meals, which kind of worked. But it wasn't until 2004, when he had triple bypass heart surgery, that Bill Clinton truly got serious about changing his eating habits. Then last year, with the goal of shedding 20 pounds for daughter Chelsea's wedding, he cut out all meat, as he explained to Barbara Walters. For several months, I just essentially quit eating animal products, including dairy. So it's mostly what, grains and... I mostly eat vegetables, fruits, and whole grain bread, and I just feel better doing it. For more than a year now, Clinton has been adhering very closely to what's known as a vegan diet. Like a vegetarian diet, the vegan diet excludes beef, chicken, and pork. But the vegan diet goes even farther, cutting out fish and all animal byproducts, including cheese, milk, and eggs. What does it leave? Mainly fruits, vegetables, nuts, and grains. He says that he's doing really well. Cardiologist Dean Ornish helped teach President Clinton how to eat more healthfully. Moderate changes weren't enough to help him reverse or prevent heart disease. So he began following more of a plant-based diet. In our studies, we showed that it could actually reverse the progression of heart disease. Within a month, we found that the blood flow to your heart can improve. And yet, despite all evidence of its benefits, a lot of people still shun healthier food because it doesn't sound very tasty. What would you say to people who think that vegan food is bland or tasteless? They probably haven't tried it. It's good? It's excellent. And not just tasty, but they say it also makes them feel better. And Bill Clinton agrees as he celebrates this milestone birthday today. The formerly corpulent former president says he's slimmer, fitter, and feeling more energetic, Diane, than he has in years, he says. Are you intrigued? I tried a vegan lunch and it tasted great. So one lunch at a time. It's a start. For Ron Claiborne. It's just a start. Okay, thank you. তো আমরা দেখলাম, এবং এটা থেকে আমরা কি বুঝতে পারি, কি উপলব্ধি করতে পারি? একটি বিষয় আমাদের উপলব্ধি করতে হবে যে করোনারি হৃদরোগ এটা একটা লাইফস্টাইল ডিজিজ। এই রোগের মূল চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অ্যানজিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি। এগুলো হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। 2010 সাল থেকে কোয়ান্টাম হার্ট ক্লাবের ব্যানারে আমরা এই লাইফস্টাইল মডিফিকেশনের কাজটি করে যাচ্ছি। হার্টে রিং পরানোর পরেও সমস্যা হয়েছে, বাইপাস করার পরেও সমস্যা হয়েছে, আবার কারো কারো রিং এবং বাইপাস দুটো করার পরেও সমস্যা হয়েছে। এরকম বহু রোগী আমাদের কাছে এসেছেন, তাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে তারা এখন পুরোপুরি সুস্থ জীবনযাপন করছেন। কি পরিবর্তন এনেছেন তারা তাদের জীবনযাত্রায়? 2 থেকে 3 বছর তারা ভেগান ডায়েট অর্থাৎ হোল ফুডস প্ল্যান্ট বেসড ডায়েট তারা খেয়েছেন। কি খেয়েছেন তারা 2 থেকে 3 বছর? কি ছিল ভেগান ডায়েটে? তারা 2 থেকে 3 বছর তেল ছাড়া খাবার খেয়েছেন, মাছ মাংস দুধ বন্ধ ছিল, ডিমের কুসুম বন্ধ ছিল, ডিমের সাদা অংশ তারা খেয়েছেন। বিকল্প আমিষ হিসেবে তারা খেয়েছেন লাল চালের ভাত, লাল আটার রুটি, ডাল, বাদাম, বীজ, বিন, মটরশুঁটি, স্পিরুলিনা, সয়া দুধ, মাশরুম। যেহেতু মাছ মাংস বন্ধ ছিল, সেই জন্য এই 2 থেকে 3 বছর তারা কিছু ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করেছেন নিয়মিত। আর এছাড়াও তারা পুরোপুরি বর্জন করেছেন ফাস্টফুড এবং সফট ড্রিঙ্কস, ভাজা পোড়া খাবার, সকল প্রকার প্যাকেট এবং প্রক্রিয়াজাত খাবার, চিনি, সাদা চাল ও সাদা ময়দা, সব ধরনের সুগারি এবং ফিজি ড্রিঙ্কস। পাশাপাশি তারা নিয়মিত চর্চা করেছেন, মেডিটেশন, যোগা, প্রাণায়াম এবং নিয়মিত হাঁটাহাঁটি করেছেন। জীবনযাত্রার পরিবর্তনের এই বিষয়টি যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা কার্যকরী, ইঞ্জিনিয়ার মফিজুর রহমানের ঘটনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। তো চলুন আমরা তার মুখে শুনি তিনি কি ফলো করেছিলেন। 2011 সালের
11ই এপ্রিল ছিল ভয়াল কালো রাত্রি। ওই দিনটাও আমার জন্য খারাপ হয়েছিল। ওই দিন খুবই টেনশানে ছিলাম। আমি বুঝিনি আমি ইঞ্জিনিয়ারিং জব করি। ওই দিন আমাদের টেন্ডার ছিল, চিফ ইঞ্জিনিয়ারের ফেয়ারওয়েল ছিল, আমি চিটাগাং ছিলাম। এই সমস্ত কাজের জন্য আমি একটু চাপে ছিলাম। তো সেই দিন সন্ধ্যার পরে হঠাৎ করে দেখি যে আমার বুকে ব্যথা করতেছে। আমি আমার কলিগদের খবর দিলাম, আমি একাই থাকতাম চিটাগাংয়ে। তখন তারা আসলো, তাদের নিয়ে হাঁটতে হাঁটতে আমি ওই ভদ্রারহাটে এক ডাক্তারের কাছে গেছি। ডাক্তার মুখে স্প্রে করার পরে আমার কাছে বেশি খারাপ লাগতেছে। তখন উনি বললেন যে তাড়াতাড়ি চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একটা সিএনজি নিয়েই আমি আমার কলিগেরা আমারে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল। যাইতে যাইতে বেশিক্ষণ না, দূর ডিস্টেন্সও বেশি না, যারা চিনেন তারা বুঝবেন। এর মধ্যে আমার কেমন বেশি বেশি খারাপ লাগতেছে এবং আমার দিয়ে আমি জ্ঞান চলে যেতেছে। ওরা আমার কাছ থেকে ঘড়ি, কলম, টাকা, মোবাইল সব নিয়ে গেল যে তুমি পারবেন না, বাসায় খবর দিই। ফোনে বাসায় খবর দিল। এরপরে আমার যখন স্ট্রেচারে উঠায় দৌড়ায় নিয়ে যেতেছে ছেলেগুলি, এরপর থেকে আমার যে কি করছে আমি আর কোনো টের পাইনি, আমার জ্ঞান চলে গেছে। তারপরে আমি রাত এই শেষ রাতের দিকে আমি দেখি একটা ফ্লোরের ম্যাটের মধ্যে আমি শুয়ে আছি, পাশে আমার এক কলিগ বসা। তখনই আমার মনে হয়েছে যে আমি বেঁচে আছি আর কি। যাই হোক, এরপরে সেখানে হাসপাতালে এরকম 4 দিন ছিলাম। তারা যখন ওইখান থেকে রিলিজ করলো, বলছে যে এনজিওগ্রাম করে দেখেন যে কি হয়েছে। ঢাকা আইসা ইব্রাহিম কার্ডিয়াকে আমি এনজিওগ্রাম করাইলাম মে মাসের ফার্স্ট উইকে। তো সেইখানে এনজিওগ্রাম করার সাথে সাথেই তারা বলল যে আপনার ওই অবস্থায় যে আপনার 3টা ব্লক আছে, একটা ব্লকে রিং পরাইতে হবে। তার সাথে সাথে আমি বললাম যে রিং পরাই দেন। আমার ভাই এবং আমার ওয়াইফও ছিলেন। তো তারাও সিদ্ধান্ত নিল ঠিক আছে রিং পরাই দেন। তো একটা রিং আমাকে পরাইছে এবং আরও 2টা ব্লক ছিল। বলছে যে এগুলি ওষুধে হয়তো কমতে পারে বা রিং পরানো লাগবে না। এরপর আমি দেখি যে রিং পরানোর পরে কয়েকদিন ভালোই ছিলাম, আস্তে আস্তে বেশি খারাপ লাগতেছে। যে আমি দম ছাড়তে পারি না, দম ছাড়তে কষ্ট হয়, হাঁটতে পারি না, এরকম অনেক কিছু উপসর্গ যে আমার কাছে বেশি বেশি খারাপ লাগে। ওই বছর রোজা ছিল, রোজাও রাখতে পারি নাই প্রথম দিক দিয়া। পরে মাঝে মাঝে টেস্ট করছি, তারা ঔষধ দিছে, ভালো লাগছে, আবার খারাপ লাগছে, গেছি। 1 বছর এইভাবে চলছে। তারপর 2012 সালের মে মাসে যখন আবার গেছি, তখন আবার টেস্ট করে ডাক্তার সাহেব আমারে বললেন যে আপনার পাম্প করে কম, হার্টে পাম্প করে ওই সময় 35%। তাই আমি বললাম যে আপনি যে ওষুধ দিলেন, ওষুধ খাইলে পাম্পিং বাড়বে না? যে না, পাম্পিং বাড়বে না। এক পর্যায়ে বলতেছিল যে এই ধরনের রোগীরা ঘুমের ঘোরে মরে থাকে। তার কথাটাই আমি বললাম, এই ধরনের রোগীরা ঘুমের ঘোরে মরে থাকে। নিজে নিজে ভয় পাইলাম, এটা আবার কী বললো। একবার বাইরে গেছিলাম, আবার ডাক্তারের কাছে আসলাম। তাই আপনি যে ওষুধ দিলেন এই ওষুধে পাম্পিং বাড়বে না? যে না, বাড়বে না। উনি আবার একজনের ফোন দিলেন যে আমারে বলতেছে যে আইসিডি লাগাইলে বাড়তে পারে। ফোন দিয়ে একজনের কাছে জিজ্ঞাসা করেন আইসিডি লাগাইতে কত টাকা লাগবো। তা আইসিডিতে শেষে বললেন যে 5 থেকে 6 লাখ টাকা নিয়ে আইসেন, আইসিডি লাগাই দিব। তা আমি আবার চিন্তা করে থাকলাম যে কি করা যায়, দেখি পরামর্শ করি পরিবারের লোকজনের সাথে। এরপরে দেখি যে আসলে আমার মধ্যে তো একটা ভয় ঢুকছে। এরপর চিন্তা করলাম, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম যে ডাক্তার বদলাইতে হবে, দেখি অন্য ডাক্তারে কি কয়। আরেক ডাক্তারের কাছে গেলাম, সেও বড় ডাক্তারই, কিন্তু উনি আবার দেখে বললেন যে না, এটা ঠিক বলে নাই, আপনার আইসিডি লাগায় লাভ নাই, আপনার ওষুধ চেঞ্জ করে দিই, আপনি বাড়বে। কিন্তু উনি আবার টেস্ট করে ইকো টেস্ট করাইলেন, ওই যে পাম্পিং যেটা ইজেকশন ফ্যাক্টর। তো ওইটাই টেস্ট করে দেখলেন যে 32%, আরও 3% কমে গেল। আমি দেখি যে আরও বেশি ভয় পেয়ে গেলাম। মুখে বলতেছে যে বাড়বে, কিন্তু এখানে তো কমলো, টেস্টে তো কমলো। তো আমি নিজের প্রতি আর বিশ্বাস রাখতে পারতেছি না, ভয় পাইতেছি। বাসায় গিয়া বলার পরে আমিও কান্দি, বাসায়ও কান্না করে যে আসলে আমার বাচ্চারা ওই সময় কেউ এমন উপযুক্ত হয় নাই, সবাই পড়তেছে। তো ওই সময় চিন্তা, কান্নাকাটি মাঝে মাঝে হয়, রাত্রে ভয় পাই, 2:30-3টা বাজলে ঘুমের মধ্যে জায়গা যাই, কোন সময় যেন মরে যাই। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ বাঁচা রাখছে এই পর্যন্ত। তারপর আমার এক বন্ধু আমারে বলল যে এইভাবে থাকবেন কেন। উনি ইঞ্জিনিয়ার আতাউর রহমান, বললেন যে কোয়ান্টাম হার্ট ক্লাবে যান বা কোয়ান্টাম কোর্স করেন। ওই সময় 350 নম্বর কোর্স চলতেছিল। তো 350 নম্বর কোর্সে আমি 4 দিনের কোর্স করলাম। গুরুজি বললেন, যেমন ওই 4 দিনের কোর্স আপনারা যারা করছেন তারা বুঝবেন যে ওই যে কোষ পরিবর্তনের জন্য যে গুরুজি বলতেছিলেন যে এই যে চামড়ার কোষগুলি, ত্বকের কোষ 7 দিনে বদলায় যায়। তারপর এই
ব্লাডের কোষ 4 মাস পর বদলায় যায়, পাকস্থলীর কোষ বদলায় যায়, কিন্তু বললেন যে হার্টের কোষগুলি আগে বলা হইতো যে বদলায় না, কিন্তু বিজ্ঞানীরা ইদানিংকালে প্রমাণ করে দেখছেন যে কোষ বদলায়। ওই সময় আমার মনের মধ্যে একটু ধাক্কা লাগলো যে মাসেল ড্যামেজের কারণেই আমার হার্টটা পাম্প করে না, কিন্তু যদি এই কোষ বদলায় তাহলে তো আমারটাও বদলাইতে পারে। একটু সাহস লাগলো। আবার গুরুজি ওই যে মরণের ভয় পাইতাম, গুরুজি বললেন যে মরণের ভয় মানুষ এমনভাবেই পায় যেন সে একাই মরবে, আর যেন কেউ মরে নাই, বাপদাদা যেন কেউ মরে নাই, ভয় পাওয়ার কি আছে। আমি আবার নিজে নিজে চিন্তা করলাম যে ঠিকই, যদি আমি ভালো কাজ করে যেতে পারি, ধার্মিকভাবে জান্নাতে যাওয়ার মতো কাজ করে যেতে পারি, তাইলে তো মরণের পরেই আমার জন্য জান্নাত। তাইলে আমি এত ভয় পাওয়ার কি আছে, দুনিয়ার জীবনের সে জান্নাতের জীবন তো অনেক সুখের, তাইলে আমি সেইটাই করি, আমার ভয় পাওয়ার কি আছে। এরপরেই কোর্স ছিল 23 নম্বর কোর্স। এই 23 নম্বর কোর্সে আমি 2 দিনের কোর্স করলাম। এই কথাগুলি শুই না মনের মধ্যে খুব সাহস লাগলো, এবং কোয়ান্টামের এগুলি ফলো করব। যেহেতু ডাক্তার বলছে মরেই যাবো, তাহলে চেষ্টা করি না, দেখা যাক কি হয়। এরপরে আমি মানা শুরু করলাম, কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, সুতরাং আমি নিয়ত করে কর্ম করা শুরু করলাম। এটাই দৃষ্টিভঙ্গি বদলানো। এরপরে ওই মেডিটেশন করা শুরু করলাম, প্রতিদিন 2 বার করে মেডিটেশন করি। ওই যে আপনারা করছেন যে হৃদনুগ নিরাময়, যেখানে আলোকরশ্মি হৃৎপিণ্ডের যেখানে ব্লক আছে সেখানে গিয়ে ধাক্কা মারতেছে, ধাক্কা মারতে মারতে ব্লকটা সরাই দিতেছে রক্তের মাধ্যমে, সেটা কিডনির মাধ্যমে পরিষ্কার হয়ে বাইরে হয়ে যাইতেছে, এবং বুকটা ব্লক পরিষ্কার, আস্তে আস্তে হার্ট সুস্থ। আমি চিন্তা করতেছি এক বাটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে ঢেলে দিতেছেন যাতে আমার হার্টটা বেশি পাম্প করে। ডাক্তার বলছে যে পাম্প করবে না, আমি এই চিন্তাটাও করছি, আপনাদের কাছে ওপেনলি বললাম। যাই হোক, আল্লাহ রহমত। এরপরে ওই যে হাঁটা, ব্যায়াম করা, দম নেওয়া, এগুলি আমি করছি। হাঁটার ক্ষেত্রে 5 মিনিট আমি হাঁটতে পারতাম না, 5 মিনিট হাঁটার মধ্যেই আমার বুক পুরা শরীরটা বন্ধ হয়ে আসতো, বুকে ব্যথা শুরু হয়ে যেত। তারপরে আমি আবার হাঁটা শুরু করলাম, ওই স্প্রে করে আবার হাঁটা শুরু করলাম। এইভাবে হাঁটতে হাঁটতে এখন আমি 1 ঘন্টা কেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণই হাঁটতে পারি। আমার সাথে হাইটা সুস্থ মানুষও পারবে না ইনশাল্লাহ। যাই হোক, আমার ওজন আসছিল 76 কেজি, এরপর এডি করতে করতে আমার ওজন হয়ে গেছে 64 কেজি। আরও কম ছিল, 61-2 এরকম হয়ে গেছিলো। বেশি কমলে আবার খারাপ লাগে। আসলে আমার থাকার কথা 64 থাকলে শরীরটা ভালো লাগে। তো এরপর থেকে আমি সেই অবস্থায় আজকে 6 বছর ধরে 64 কেজির মধ্যেই আছি, আল্লাহর কাছে শুক্রিয়া। আরেকটা জিনিস হইল যে কাউন্সিলিং করছি, ডাক্তারদের স্যারদের কাছে পরামর্শ নিছি। এগুলি মানতে মানতে 2015 সালে যখন কোয়ান্টাম হার্ট ক্লাবের মাধ্যমে আমাদেরকে আবার ওই হার্ট ফাউন্ডেশনে নিয়ে চেক এনজিওগ্রাম করাইলেন। আমার সেই 3টা ব্লকের জায়গায় ডাক্তার ওই সময়ই বলতেছিলেন, যখন এনজিওগ্রামের ওই যে ইয়ার মধ্যে আসি, ওটির মধ্যে আসি, যে আপনি খুব মানছেন না? আমি কি, হ্যাঁ আমি তো কোয়ান্টাম ফলো করি। কয় তাহলে আপনার ঠিকই মানছেন দেখেই আপনার শরীরটা ভালো আছে। তখন দেখলাম যে পরে রিপোর্ট যখন দিল, আমার 3টা ব্লকের জায়গায় 2টা জায়গায় লেখছে যে ফ্রি অফ ডিজিজ, কোনো রোগ নেই। আর ইকুর মাধ্যমে যে রিপোর্ট, অন্যান্য ইকুর মাধ্যমে যে ব্লাডের যে রিপোর্ট দিছে বা ইকু করার পর যে রিপোর্ট দিছে, সেখানে যেখানে ডাক্তারে আমারে বলছিল 32%, সেটা হয়েছে 42%। এবং আগে আমার এইচডিএল ছিল, যখন হার্ট অ্যাটাক করছে তখন এইচডিএল ছিল 26, কিন্তু 2015 সালে আমার এইচডিএল হয়েছে 41, যেখানে বলা হয় যে এইচডিএল যদি 40-র উপরে থাকে তাহলে হার্ট অ্যাটাক করবে না। আল্লাহর রহমতে আমি এখনও সুস্থ আছি, এবং সেগুলি আমি এখনও মানি। আজকের দিনেও আমি মেডিটেশন করছি, আজকের দিনেও আমি ব্যায়াম করছি, সকালবেলা 45 মিনিটের মতো হাঁটছি। তা আমি প্রতিদিন এগুলি করি। আপনারা যদি এগুলি মানেন, আল্লাহর রহমতে আমার মনে হয় আপনারা সুস্থ থাকবেন। আমরা শুনলাম ইঞ্জিনিয়ার মফিজুরের কথা। আপনি যদি রিং পরানোর পর অথবা বাইপাস করার পরও কষ্টে থাকেন, অনেক ওষুধ খাওয়ার পরও আপনার অসুবিধা যদি না যায়, চলে আসুন আমাদের কাছে। 2 থেকে 3 বছর আমাদের সাথে থাকুন, আমাদের নির্দেশনা অনুযায়ী জীবনাচার পরিবর্তন করুন। আমরা এটুকু বলতে পারি, আপনি এক নতুন জীবনের স্বাদ পাবেন, উপলব্ধি করবেন আপনার ভেতরের শক্তিকে, এবং ধীরে ধীরে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।